আজকে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা রাত অনেক হয়ে গেছে, ঠিক আছে? চলো সবার ফার্স্টে অধ্যায়, সবার ফার্স্ট এমসিকিউ। অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? ঠিক আছে, তাকে হচ্ছে কি বলা হয়? ঝুঁকি বলা হয়। কারণ কি, আমি যতটুকু অংশ পরিমাপ করতেছি, ঠিক আছে, অনিশ্চয়তা সম্পূর্ণটাই অপরিমাপযোগ্য, বাট ঝুঁকি হচ্ছে সবসময় কি পরিমাপযোগ্য। স্যার আপনার কালা দেখা যাইতেছে, কিছু করার নেই। আজকে হচ্ছে আমাদের লাইট তো ঠিকই আছে, অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নেই। হয়তো বা হচ্ছে আমার শার্টের কারণে এরকম লাগতে পারে, সমস্যা নেই। আমার দিকে ফোকাস না দিয়ে পড়াতে ফোকাস দাও। ঝুঁকি বেশি হলে, ঠিক আছে, ঝুঁকি বেশি হলে মুনাফা সবসময় কি হয়? ঝুঁকি বেশি হলে মুনাফা বেশি হয়। কারণ কি, ঝুঁকি এবং মুনাফার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। কি বিদ্যমান? সমমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ হচ্ছে ঝুঁকি যদি বেশি হয়, ঝুঁকি বেশি হলে মুনাফা বেশি হবে এবং ঝুঁকি কম হলে মুনাফা কম হবে। তারপরে এমসিকিউ কি বলছে? আচ্ছা ভাইরা, ক্লাস স্ক্রিন তো ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা চলো। জনাব রাফির চলতি বছরের প্রত্যাশিত আয় 8%, কিন্তু বছর শেষে প্রকৃত আয় হয় 12%। সেই ক্ষেত্রে আয়ের ব্যবধানকে কি বলা হয়? ঠিক আছে, কি বলছে দেখো। জনাব রাফি প্রত্যাশিত বছর ছিল কত? 8%, কিন্তু বছর শেষে পাইছে কত? 12%। ঠিক আছে, ছিল 8, পাইছে 12। তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো ভাইরা, একটু কমেন্ট সেকশনে জানাও। জনাব রাফির চলতি বছরের প্রত্যাশিত আয় ছিল 8%, কিন্তু বছর শেষে প্রকৃত আয় হয় কত? 12%। এটাকে কি বলবো? আনসার করো, একটু রেসপন্স করো ক্লাসে। ভাইরা একটু কমেন্ট সেকশনে জানাও না কি হতে পারে। ভুল হোক সমস্যা নেই, সেই ক্ষেত্রে সমাধান করার বা সঠিক করার দায়িত্ব আমার, ঠিক আছে? ওইটা আমি বলবো। ভুল হোক তোমরা একটু বলো। উনি প্রত্যাশা করছিল 8%, কিন্তু বছর শেষে হইতেছে কি, পাইছে কত? 12%। এই আয়ের এই ব্যবধানকে কি বলা হয়? কমেন্ট সেকশনে কেউ নাই? তাহলে আমি বলে দিই, এই ব্যবধানকে বলা হয় কি? ঝুঁকি। কারণ কি, ঝুঁকির আরেকটা সংজ্ঞা আছে কি প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের মধ্যে যে পার্থক্য, ওই পার্থক্যের ব্যবধানটাকে বলা হয়, বা ওই ব্যবধানটাকে বলা হয় কি বলা হয়? ওই ব্যবধানটাকে বলা হয় ঝুঁকি, ঠিক আছে? তারপর পরিচালনার খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? হ্যাঁ, এই অধ্যায়ের মধ্যে হতেছে আমাদের কিছু ঝুঁকি আছে। আর্থিক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি, তারল্য ঝুঁকি। আমরা ওই ঝুঁকিগুলার সংজ্ঞা খুব ভালোভাবে আয়ত্ত নিয়ে আসবো, ঠিক আছে? ব্যবসায়িক ঝুঁকি বলা হয় এটাকে। পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়? ব্যবসায়িক ঝুঁকি। আর সুদহারের ঝুঁকি কি হতেছে? সুদহারের ঝুঁকিকে গ্রহণ করতেছে বন্ড, শেয়ার, ডিভেঞ্চার যারা আছে, শেয়ার, বন্ড, ডিভেঞ্চার যারা আছে, তারা হচ্ছে কি সুদহারের ঝুঁকি গ্রহণ করে, ঠিক আছে? তারপরে অঙ্ক থেকে বলছে, এমসিকিউ থেকে বলছে, এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কোন ঝুঁকি বেশি? এক মালিকানা অংশীদারি ব্যবসায় উভয়ের ক্ষেত্রে কি তারল্য ঝুঁকি বেশি? উভয়ের ক্ষেত্রে তারল্য ঝুঁকি বেশি। ইমরান হোসেন বিপ্লব, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এক মালিকানা অংশীদারি ব্যবসায় কোন ঝুঁকি বেশি? সবসময় মনে রাখবে, এক মালিকানা অংশীদারি ব্যবসায় তারল্য ঝুঁকি বেশি। কারণ তারপর কি বলছে? বন্ডে বিনিয়োগকারীকে একটু আগে বলে এসেছি, বন্ডে বিনিয়োগকারী মানে কি সুদ হারের ঝুঁকি, এটাই হচ্ছে আনসার। বন্ডে বিনিয়োগকারী সুদ হারে জীবন হয়ে গেল।
বন্ডে যারা বিনিয়োগ করে, যারা বন্ড, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই সুদ হারের ঝুঁকি মানে হইতেছে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই তিন জিনিস নিয়ে কাজ করবে। ঠিক আছে, যখন আমরা এই তিনটা নাম দেখব, শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার, আমরা সরাসরি সুদ হারের ঝুঁকিতে এসে পড়বো। ঠিক আছে, কারণ কি ওদের এই যারা শেয়ার, বন্ড, ডিবেঞ্চারে যারা বিনিয়োগ করে তাদেরকে সুদ হারের ঝুঁকি গ্রহণ করতে হবে, ঝুঁকির সম্মুখীন হতে হয়। তারপরে দেখো, ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়কে ঝুঁকিমুক্ত আয় বলা হয় কেন? আচ্ছা ঠিক আছে, ট্রেজারি বন্ড মানে কি? ট্রেজারি বন্ড হচ্ছে যেখানে আয় আমার নির্দিষ্ট থাকে। ঠিক আছে, ট্রেজারি বন্ড হচ্ছে আমার সরকার কর্তৃক ইস্যুকৃত একটা বন্ড, যেখানে আমাকে প্রত্যেক বছর বা নির্দিষ্ট একটা মেয়াদ শেষে আয় নির্দিষ্ট থাকে। অর্থাৎ সরকারের লাভ হোক বা লস হোক তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি আয় ঠিকই পাবো। ঠিক আছে, এতে আমার কোনো কিছু যায় আসে না, এতে আমার কোনো কিছু যায় আসে না। আমি আয় সবসময় নির্দিষ্ট থাকে, আয় ফিক্সড। ঠিক আছে, একটা পার্সেন্ট থাকে, ওই পার্সেন্টের উপরে সরকার ট্রেজারি আমি আয় গ্রহণ করতে থাকি। তাহলে আমি যেহেতু ফিক্সড হয়ে গেছি, আমি যেহেতু নিশ্চিত হয়ে গেছি যে আমার এক্ষেত্রে লাভ হোক লস হোক যাই হোক তাতে কোনো কিছু না, আমার মাস শেষে বা নির্দিষ্ট একটা মেয়াদ শেষে আমার হাতে টাকা আসবে বা আয় আসবে, এই কারণে আমাকে সরকারি বন্ডকে বা ট্রেজারি বন্ডকে ঝুঁকিমুক্ত আয় বলা হয়। কারণ কি? কারণ একটা নির্দিষ্ট আয় থাকায়। তারপর আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, আদর্শ বিচ্যুতি কি? আদর্শ বিচ্যুতি হচ্ছে কি একটি পরিসংখ্যানিক পদ্ধতি। আর হচ্ছে কি আদর্শ বিচ্যুতি মানে কি, ঝুঁকি বেশি হলে ঝুঁকি বেশি হয়, আদর্শ বিচ্যুতি কম হলে ঝুঁকি কম হয়। ঠিক আছে, আর মূলধন বাজেটিং এ গিয়ে কখনো আমার আদর্শ বিচ্যুতি ব্যবহৃত হয় না। মূলধন বাজেটিং এ কখনো আমার এই জিনিসগুলো ব্যবহৃত হয় না। তার মানে আমার কারেক্ট আনসার হচ্ছে 1 and 2। তাহলে কোথায় হবে? 1 and 2 কারেক্ট আনসার ক। তারপর কি বলছে দেখো, মিস্টার জুয়েলের এক্স ও ওয়াই নামে দুটি প্রকল্প রয়েছে। এক্স প্রকল্প থেকে বিগত 3 বছরের আয়ের হার হলো যথাক্রমে 17%, 18% ও 25%। ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি 8%। ঠিক আছে, তাহলে এক্স প্রকল্পের গড় আয় কত বলছে? প্রশ্নটা আমার কি বলছে? গড় আয়। তাহলে আমরা গড় আয় কিভাবে নির্ণয় করব? এখানে কত বছরের জন্য দেওয়া আছে? 3 বছরের জন্য। আয়ের হার কত? 17, 18, 25। তো আমরা কি করব? প্রতি 3 বছরের আয়ের হারগুলো যোগ করব। 17, 18, 25 ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 17 আর 18 35, 35 আর 25 হচ্ছে 60, 60 এর 3 দ্বারা ভাগ করলে আসে কত? 20। আনসার হবে কত? গ 20। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। উদ্দীপক অনুযায়ী, ঠিক আছে, উদ্দীপক অনুযায়ী এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি 4.36%। ওয়াই প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ, এক্স প্রকল্পটি চলমান রাখা উচিত। ঠিক আছে, তাহলে আমাদের এখন কি করতে হবে? আয়ের হার দেওয়া আছে। ঠিক আছে, আমরা গড় আয় বের করলাম 20। এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের আদর্শ বিচ্যুতির যে অঙ্কটা আছে ওইটা করা লাগবে। ওইটা করতে হলে আমাদের কি করা লাগবে? এখানে আমরা পাইছি কত? গড় আয় 20। ঠিক আছে, তাহলে আদর্শ বিচ্যুতির ঘরটা তো সচরাচর এরকমই হয়। আমাদের ঘরটা যেটা আছে, বছর, আয় হার, আয় মাইনাস গড়। ঠিক আছে, আয় মাইনাস গড়, তারপর হচ্ছে লিখে দিই আমি, বছর, আয়, আয় মাইনাস গড়, আয় মাইনাস আয় মাইনাস গড় তার হোল স্কয়ার।
ঠিক আছে। তাহলে প্রথম বছর 1 2 3 কত আসতেছে 1 2 3 17 18 25। তাহলে আয় কত 17 মাইনাস 20 টোটাল হতেছে কত মাইনাসের 3 মাইনাস 3 তার স্কোয়ার সমান সমান কত 9 18 মাইনাস 20 2 মাইনাস 2 তার স্কোয়ার 4 আর এখানে আসতেছে কত 25 মাইনাস 20 সমান সমান কত 5 তার স্কোয়ার সমান সমান কত 25। তাহলে এখানে আসছে কত 9 4 13 আর 25 38 যোগফল 38 ইন্টু কি n মাইনাস 1 সমান সমান কত 38 ভাগ 2 সমান সমান কত 19। 19 এখন 19 এখন 19টারে কি করতে হবে আবার রোট করে দিতে হবে, রুট করে দিতে হবে। তাহলে 19 রুট করে কত আসে আমাদের রুট ওভার 19 4.356 আমাদের এখানে আনসার আসতেছে 4.3588। ঠিক আছে 4.3588। তো আমরা সবাই কি জানি যদি যদি হচ্ছে আমাদের এখানে তৃতীয় ঘর বা চতুর্থ ঘরে হতেছে 5 বা তার অধিক থাকে সেক্ষেত্রে কি দ্বিতীয় ঘরে 1 যোগ হবে। তাহলে কি আদর্শ বিচ্যুতি কত এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি 4.36%। ওয়াই প্রকল্পটি অধিক ঝুঁকিপূর্ণ কারণ কি ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি 8%। আমরা সবাই কি জানি যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি যত বেশি সেই প্রকল্প তত বেশি ঝুঁকিপূর্ণ। ঠিক আছে তাহলে ক খ দুইটাই কারেক্ট। 1 যোগ করতে হবে, 1 কিসের জন্য যোগ করতে হবে না 1 বিয়োগ করতে হবে, এখানে 1 যোগ করার কিছু নেই। তারপরে কি বলছে এক্স প্রকল্পটি চলমান রাখা উচিত। ঠিক আছে এখন আমাদের কি বলছে অবশ্যই এক্স প্রকল্পটি চলমান রাখতে হবে কারণ কি যে প্রকল্পের ঝুঁকি যত কম আমরা সেই প্রকল্পে কি বিনিয়োগ করব, সুতরাং আমাদের এক্স প্রকল্পটি চলমান রাখা উচিত। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1 2 3 সবগুলো। ঠিক আছে তারপরে যে এই যে বিনিয়োগের মূল্য উঠানামার কারণে সৃষ্টি হয় কি সৃষ্টি হয় সুদহারের ঝুঁকি। ঠিক আছে একটু আগে বলে এসেছি কি শেয়ার বন্ড ডিবেঞ্চার এই যে এই শব্দগুলো আছে ওদেরকে আমি শেয়ারে কি বিনিয়োগ করতেছি। ঠিক আছে শেয়ার বাজারে আমি বিনিয়োগ করতেছি, শেয়ার বাজারে আমি বিনিয়োগ করতেছি, এই শেয়ারের মধ্যে আমি বিনিয়োগ করতেছি যার কারণে যদি মূল্য উঠানামা করে অর্থাৎ কি মূল্য ওঠানামা করে সেই ক্ষেত্রে হচ্ছে আমার মূল্য ওঠানামা করলে আমার কি সুদহারের ঝুঁকি সৃষ্টি হয়, সুদহারের ঝুঁকি সৃষ্টি হয়। ঠিক আছে চলো তারপরে যাই। তারপরে কি বলছে জনাব মোহন একজন ব্যবসায়ী, তার বিনিয়োগকৃত মূলধন 2 লক্ষ টাকা। তিনি আশা করছেন এবছর 15% নেট মুনাফা করবেন কিন্তু প্রকৃতপক্ষে লাভ হলো 10%। উদ্দীপকে মোহনের ঝুঁকির পরিমাপ কত? ঠিক আছে ভালো কথা। আমরা একটু আগে সবার প্রথমে একটা ঝুঁকির সংখ্যা বলে এসেছিলাম। সংখ্যাটা কি ছিল? সংখ্যাটা ছিল এরকম যে প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের যে ব্যবধান ওই ব্যবধানকে কি বলা হয়? ঝুঁকি বলা হয়। ঠিক আছে প্রত্যাশিত আয় হতে তাহলে প্রত্যাশা কত টাকা করবেন উনি কি বলছেন আশা করেছেন, মানে কি উনি এখনো করেন নাই, উনি মনে মনে ভাবতেছেন বা স্বপ্ন দেখতেছেন যে আমি এবছর 15% সুদ বা মুনাফা অর্জন করব। ঠিক আছে তো এটা হচ্ছে কি ওনার প্রত্যাশিত মুনাফা। কত করছে 15। এখান থেকে কি বলছে কিন্তু প্রকৃতপক্ষে লাভ হলো 10%। ঠিক আছে আমরা কি বলছি সংখ্যাটা কি বলছি প্রত্যাশিত মুনাফা হতে প্রকৃত মুনাফার যে ব্যবধান বা পার্থক্য তাকে বলা হয় কি ঝুঁকি। তাহলে 15 থেকে 10 মাইনাস করলে কত থেকে 5, তাহলে ঝুঁকির পরিমাণ কত হবে 5%। ঠিক আছে
তারপর এখানে বলছে কি প্রশ্নটা একটু দেখো, জনাব মোহনের প্রকৃত লাভের পরিমাণ কত। ঠিক আছে, প্রকৃতপক্ষে উনি কত টাকা লাভ করছেন দেখো তো। বিনিয়োগকৃত জনাব মোহন একজন ব্যবসায়ী, তিনি তার বিনিয়োগকৃত মূলধন 2 লক্ষ টাকা। তিনি কত টাকা বিনিয়োগ করতেছেন এখানে? 2 লক্ষ টাকা। ঠিক আছে, আশা করতেছিল এটা কি ওনার প্রত্যাশিত মুনাফা, এই যে 15%, এই 15% হচ্ছে কি ওনার জন্য প্রত্যাশিত মুনাফা, কিন্তু প্রকৃতপক্ষে উনি কত পার্সেন্ট লাভ করতেছে? 10%। তাহলে এখানে কি বলছে? প্রকৃত লাভের পরিমাণ। তাহলে আমাদের কি করতে হবে? 2 লক্ষ গুণ 10% সমান কত? 20,000। ঠিক আছে, তাহলে 2 লক্ষ টাকা 10% করলে কত আসে? 20,000 টাকা। আনসার কত? ঘ, 20,000 টাকা। ঠিক আছে ভাইরা, এটা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এরপরে তো যাই। এরপরে দেখি বলছে, মিস্টার সালাম নিজস্ব পুঁজি না থাকার কারণে ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন, কিন্তু তার ব্যবসাটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে না পারায় ঋণ পরিশোধের জটিলতার সৃষ্টি হয়। ঠিক আছে, জনাব সালাম কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ঠিক আছে, এখন এখানে দেখো কি বলছে, ঋণ পরিশোধ। এটা দেখো, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে না, ঋণ পরিশোধে কি হইতেছে? ব্যর্থ হইতেছে। ব্যবসাটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে না পারায় ঋণ পরিশোধে জটিলতার সৃষ্টি হয়। তার মানে কি, উনি সঠিকভাবে বা সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে পারতেছেন না। ঋণ পরিশোধ করার অক্ষমতা থেকে বা দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। ঠিক আছে, আর্থিক ঝুঁকি মানে হইতেছে কি আমার দায়, আর্থিক ঝুঁকি মানে হইতেছে কি আমার দায় পরিশোধে ব্যর্থ, দায় পরিশোধে ব্যর্থ, দায় পরিশোধে ব্যর্থতা। দায় পরিশোধের যে ব্যর্থতা থেকে যেই ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। তারপর এখানে কি বলছে, তারপর এমসিকিউতে মিস্টার সালামের দায় পরিশোধের অক্ষমতার পরিণতি হতে পারে। তিনি ঋণ মওকুফের জন্য আবেদন করতে পারেন, ঋণ প্রদান প্রতিষ্ঠানগুলোর আইনের আশ্রয় নিতে পারেন, তিনি দেউলিয়া ঘোষিত হতে পারেন। এখন আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না। ঠিক আছে, আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না, যার কারণে কি আমাকে দেউলিয়া ঘোষিত হতে পারে, অর্থাৎ কি আমি অক্ষম, আমি হচ্ছে ঋণ ব্যবসায়ী প্রতিষ্ঠান যা আছে সবকিছু ছেড়ে পালিয়ে চলে গেছি। ঠিক আছে, ঋণ একবারের প্রশ্ন দেখে বলছে ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর আইনের আশ্রয় নিতে পারেন। তো ঋণদাতা যে প্রতিষ্ঠান আছে বা ঋণকারী যে প্রতিষ্ঠান আছে ওইখানে হচ্ছে বিভিন্ন আইন থাকে, যার কারণে হচ্ছে উনি যদি সম্পূর্ণ ঋণের অর্থ একসাথে পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে ওনাকে সুযোগ দেওয়া হয় যে উনি কিস্তি আকারে ভেঙে নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওদেরকে জমা দিবে, যেটাকে বলা হয় কিস্তি আকারে পরিশোধ করা। কিন্তু উনি কখনোই ঋণ মওকুফের জন্য আবেদন করতে পারবেন না, বা প্রতিষ্ঠান বা ঋণদানকারী প্রতিষ্ঠান কখনোই ওনাকে ঋণ মওকুফ করবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কত? রুট 2 and 3। তারপর ঝুঁকিহীন বিনিয়োগ। তারপরে কি বলছে? ঝুঁকিহীন বিনিয়োগ, মেয়াদি আমানত, ট্রেজারি বিল, সাধারণ শেয়ার। ঠিক আছে, কি বলছে এখানে? ঝুঁকিবিহীন আমানত বা নিচের কোনটি হতেছে আমাদের ঝুঁকিবিহীন আমানত। তো একটু আগে আমি বলে এসেছি ভাইয়ারা, কি বলছি যে ট্রেজারি বিল হচ্ছে কি আমার সম্পূর্ণ ঝুঁকি মুক্ত বিনিয়োগ। এখানে হচ্ছে আমি যত টাকায় বিনিয়োগ করি সব সেফ অ্যান্ড সাউন্ড, নির্দিষ্ট সময় পর হচ্ছে কি বা নির্দিষ্ট মেয়াদ শেষে আমার হাতের আয় নির্দিষ্ট থাকবে, আয় সবসময় ফিক্সড। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে ট্রেজারি বিল প্রদান করে হচ্ছে কি সরকার। ঠিক আছে, সরকার ট্রেজারি বিল প্রদান করে হচ্ছে বা ইস্যু করে হচ্ছে সরকার, যার কারণে হচ্ছে আমাদের আনসার হবে কি খ ট্রেজারি বিল। আর সাধারণ শেয়ার হচ্ছে কি
বিনিয়োগ করার ফলে সুদহারের ঝুঁকি মোকাবেলা বা গ্রহণ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে এটা কারেক্ট আনসার না। আর মেয়াদি আমানত হচ্ছে আমি আমানত রাখলাম, নির্দিষ্ট মেয়াদ শেষ, ও আমাকে আমানত ফেরত দেবে সুদ সহ। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে 1 ও 2। এখন এখানে দেখো, ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে, ঠিক আছে, কি বলে ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে সঠিক পরিকল্পনা গ্রহণের উপর, সঠিক ঝুঁকি নির্ণয়ের উপর, পণ্যের বাজার চাহিদার উপর, ঠিক আছে, অবশ্যই সঠিক। আচ্ছা ঠিক আছে, সঠিক পরিকল্পনা গ্রহণের উপর। আমি হচ্ছে এই মুহূর্তে আমরা যারা আছি আমরা হচ্ছে কি এসএসসি পরীক্ষার্থী, অবভিয়াসলি তোমরা আমি না কিন্তু হবে, ঠিক আছে, আমরা হচ্ছে কি এসএসসি 25, ঠিক আছে, এসএসসি 2K 25। এখন আমাদের চিন্তা ভাবনা কি, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমাদের হাতে আরো যে কয়েকদিন সময় আছে ওই সময় আমরা ভালোভাবে পড়াশোনায় মনোযোগ করব, বা হচ্ছে পড়াশোনা আগে থেকে আরো বেশি গুরুত্ব আরোপ করবো, যাতে আমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারি। এটাই তো আমাদের পরিকল্পনা হওয়া উচিত। এখন যদি আমরা চিন্তা করি যে হচ্ছে কি আমরা হচ্ছে ধরো সাজেক ট্যুর দিলাম, ঠিক আছে, বা হচ্ছে কোথাও হচ্ছে কি বলে পঞ্চগড় গেলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে, ওইটা তো হচ্ছে আমাদের সঠিক কোনো পরিকল্পনা না, ঠিক আছে। অবশ্যই আমার সঠিক পরিকল্পনা গ্রহণ করলে আমার ব্যবসায় সাফল্য বা সফলতা অর্জন করতে পারে, ঠিক আছে। সঠিক ঝুঁকি নির্ণয়ের উপর, এখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে দেখা গেল বা আমি কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করলাম যেটাতে হচ্ছে আমার ঝুঁকির হার 15%, আরেকটাতে ঝুঁকির হার হচ্ছে 6.85%, তাহলে আমি কোনটাতে বিনিয়োগ করব? অবশ্যই 6.85% যেটা সেটাতে। কারণ কি আমরা সবাই জানি যে প্রকল্পে ঝুঁকি আদর্শ বিচ্যুতি যত বেশি ঝুঁকির পরিমাণ তত বেশি, আর যে প্রকল্পে আদর্শ বিচ্যুতি কম সেই প্রকল্পে ঝুঁকির পরিমাপ কম। তাহলে হচ্ছে আমার কম ঝুঁকি দিয়ে যেটা সেই প্রকল্পে আমরা বিনিয়োগ করবো, যার কারণে আমার কি ঝুঁকি সঠিকভাবে নির্ণয় করতে হবে। তারপর পণ্যের বাজার চাহিদার উপর, এটা একটা বড় একটা ফ্যাক্ট। কারণ কি দেখো এখন শীতকাল, ঠিক আছে, আমরা কি হচ্ছে সচরাচর বা চাহিদা কমে গেছে, এই যে এগুলো পোলার যে আইসক্রিম ছিল বা কোল্ড ড্রিঙ্কস যেগুলো ছিল ওইগুলার চাহিদা কি বর্তমান দোকানে বা বাজারে কমে গেছে, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে ধর আমি ব্যবসায়ী, আমি শীতকাল উপলক্ষে মাশাআল্লাহ মারহাবা আমার হচ্ছে যতগুলা স্টক আছে, যতগুলা ফ্রিজ আছে, সবগুলা ফ্রিজ যদি এই টাইপসের কোল্ড ড্রিঙ্কস জাতীয় আইটেম দিয়ে ভরে রাখে তাহলে হবে? অবশ্যই না। আমার কি করতে হবে, গরমের দিন বা যখন গ্রীষ্মকাল আসবে তখন আমার এই ধরনের কোল্ড ড্রিঙ্ক জাতীয় বা ঠান্ডা জাতীয় পানীয় জাতীয় দ্রব্যের কি পরিমাণ বেশি রাখতে হবে। তো অবশ্যই যে জিনিসের চাহিদা বেশি আমার ওই জিনিসটাই ওই পণ্য আমার সিলেক্ট করতে হবে, ওই পণ্য আমার নির্বাচন করতে হবে। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1, 2, 3। চলো এখানে দেখো কি বলছে, এক্স লিমিটেড এর গত 3 বছরের আয় হার যথাক্রমে 10, 13 ও 16%। প্রতিষ্ঠানটির গড় আয় কত? ঠিক আছে, প্রতিষ্ঠানটির গড় আয় কত ভাইরা? একটু কমেন্ট সেকশনে জানাও তো তোমাদের এখানে, বলো ভাইরা, একটু কমেন্ট সেকশনে আনসারটা জানাও কি হবে। স্যার ট্যুর তো দিতামই, বাট আমি গরিবস, এখন ট্যুর দেওয়ার মতো সময় না। গরিবস এসে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করছে।
দেখতেছি একজন কমেন্ট করছে আনসার দেখে ফেলছি, আনসার ওই আসা আমি দেখতেছি ছিল আরেকটাতে এখন এটাতে ছিল। একটু কমেন্ট সেকশনে জানাও এক্স লিমিটেডের গত 3 বছরের আয়ের হার যথাক্রমে 10, 13 ও 16%। তাহলে প্রতিষ্ঠানটির গড় আয় কত? ইকরা বলতেছো 13%। ইকরা কি বলতেছো? ইকরা বলতেছো 13%। ঠিক আছে, ইউ আর কারেক্ট, গুড। এভাবে পড়াশোনায় মনোযোগ দিতে থাকবা, পড়াশোনা ক্লাসে রেসপন্স করবা, গুড। 13% কিভাবে হয়েছে? আমরা এর আগে একটা এমসিকিউতে বলেছিলাম কি, আমরা হচ্ছে যখন গড় নির্ণয় করতে বলবে যতগুলো আয়ের হার মানে আয়ের হারের সমষ্টি ভাগ বছর সংখ্যা, ঠিক আছে? তাহলে কত আয়ের হার কত বলছে? 10, 13, 16। বছর সংখ্যা কত? 3, ঠিক আছে? 10 আর 13 23, 23 আর 16 39, 39 ভাগ 13, 3 13 39, তাহলে কি 13%। আমাদের কারেক্ট অ্যান্সার কত? 13%। হ্যাঁ হয়েছে তো, কয়বার 13% হয়েছে, বুঝছি। তারপরে তো যাই, তারপরে এটাতে কি বলছে দেখো তো, যে এক প্রতিষ্ঠানের গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় 167.75। প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত হবে? ঠিক আছে, এখানে দেখো, এখানে কি বলছে? গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় সবকিছু করে দিয়ে দিছে। এখন আমাদের আদর্শ বিচ্যুতি কি করতে হবে? আদর্শ বিচ্যুতির একটা সূত্র আছে, ঠিক আছে? সূত্রটা কি? আদর্শ বিচ্যুতি সমান রুট ওভার নিচে n-1 কি i মাইনাস গড় হার তার স্কয়ার, আর এখানে হচ্ছে কি সামেশন অফ, এটাকে বলা হইতেছে, এই সাইনটিকে বলা হইতেছে সামেশন। এটা কি আয় হার মাইনাস গড় হারের যোগফল, আর নিচে কি n-1 অর্থাৎ বছর সংখ্যা ভাগ -1। এটা মানে হচ্ছে কি এই সম্পূর্ণটা জায়গার কাজ করে দিয়ে রাখছে এখানে, ঠিক আছে? এই যে এখানে যে জায়গাটা আছে শুধুমাত্র আমাদের এই যে এতটুকু জায়গার মান হইতেছে কি আমার ঠিক এটা, বুঝতে পারছো? আমাদের জাস্ট এখন রুট করলেই হয়ে যাবে, এটা রুট করলে হয়ে যাবে 166.75 করলে যা আনসার আসে তাই। একটু বড় তো, রুট ওভার 166.75 কত আসতেছে? 12.951। 12.951, এটাই হচ্ছে আমাদের কি কারেক্ট আনসার, ঠিক আছে? 12.95। তারপর ওকে, এটা সবাই পারো? এটা একটু কমেন্ট সেকশনে আনসারটা জানাও তো কি হবে। এটা কমেন্ট সেকশনে জানাও আনসারটা কি হবে। ক্লাসে সবাই একটু রেসপন্স করো, ভাইরা জানাও এটা পারো তোমরা সবাই। আদর্শ বিচ্যুতির বড় মান কি নির্দেশ করে? প্রশ্নটা হচ্ছে কি একটু জানাও খুব দ্রুত। তারপর হচ্ছে আমরা সিকিউ সলভিং এ যাব। ভাইরা ক্লাসে কেউই নাই? ভাইরা একটু কমেন্ট করেন। ইকরা বলতেছ ও আনসার, ঠিক আছে, হ্যাঁ তুমি কারেক্ট, এটাই হচ্ছে কি আনসার। বড় মান অধিক যুগী, আর হচ্ছে কি নিচেরটা হচ্ছে এই যে বড় আদর্শ বিচ্যুতির
ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। বেশি আদর্শ কিছুতেই যদি যত বড় হবে তাহলে সেটার ঝুঁকিও তত বেশি। আদর্শ কিছু ছোট মান মানে যত ছোট হবে তার কি ঝুঁকি তত কম। তারপর এটা সবাই পারো, একটু আগে বলে আসছি। আমার কমেন্ট সিন করে না, আমি বলছি এক আনসার। হ্যাঁ বললাম তো তোমার আনসার কারেক্ট হয়েছে ইকরা, বললাম তোমার আনসার কারেক্ট, ইউ আর রাইট, তুমি পেরেছো। ট্রেজারি বিল কে ইস্যু করেন, এটা একটু আগে বলে আসছে, তোমরা সবাই জানো। আনসার কি সরকার, ঠিক আছে। তো তারপর যে প্রতিষ্ঠানে ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল বেশি, সেই প্রতিষ্ঠানে কোনটি বেশি? ঋণ বেশি থাকলে বা দায় পরিশোধের অক্ষমতা হয়, ঠিক আছে। দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কি ঝুঁকি বলা হয় ভাইরা, একটু বলো তো, একটু জানাও। দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কি বলা হয়? বাচ্চারা কেউ কি কমেন্টে নাই? কমেন্ট সেকশনে জানাও না, একটু জানাও। কেউ কমেন্টই করে না। আচ্ছা ঠিক আছে, কি বলছে প্রশ্ন একটু দেখ। যে প্রতিষ্ঠানের ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল বেশি, আমি প্রচুর পরিমাণে ঋণ নিতেছি, ঋণ গ্রহণ করতেছি, প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করতেছি, তাহলে সেই প্রতিষ্ঠানে কি বেশি হবে? দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে আর্থিক ঝুঁকি, ঠিক আছে। দায় পরিশোধের অক্ষমতা, যে প্রতিষ্ঠানের ঋণ যত বেশি সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি তত বেশি। আচ্ছা তারপরে কি বলছে, কোনটির জন্য তারল্য ঝুঁকি সৃষ্টি হয়, ঠিক আছে। তারল্য ঝুঁকি, তারল্য ঝুঁকি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় বিনিয়োগের ফলে দ্রুত নগদায়ন করতে পারতেছি না, ঠিক আছে। কি হইতেছে? শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, আমি শেয়ার ক্রয় করলাম, ঠিক আছে। এখন শেয়ারটা হচ্ছে আমি শুক্রবারে টাকার প্রয়োজন, এরকম একটা সিচুয়েশন আসলো যেখানে আমার শুক্রবারে টাকার প্রয়োজন, ঠিক আছে। এখন শেয়ার মার্কেট অফ, শেয়ার মার্কেট আবার খুলবে কিভাবে? রবিবারে আগে আমি কখনোই টাকা পেতেছি না, যার কারণে হইতেছে আমি কি অর্থটা দ্রুত নগদায়ন বা দ্রুত নগদে রূপান্তর করতে পারতেছি না, যার কারণে হচ্ছে কি আমার তারল্য ঝুঁকির সৃষ্টি হচ্ছে। তারল্য মানে কি? নগদ অর্থ, কত দ্রুত আমি নগদ অর্থটাকে সম্পদে রূপান্তর করতে পারতেছি বা সম্পদটাকে নগদে রূপান্তর করতেছি সেটাকে বুঝাইতেছে। তাহলে হচ্ছে আমার কি হবে? আনসার হবে কি ডিবেঞ্চার ক্রয়, ঠিক আছে। ডিবেঞ্চার ক্রয়ের ফলে আমার তারল্য ঝুঁকির সৃষ্টি হয়, যার কারণে হচ্ছে কারণ কি আমি খুব দ্রুত নগদায়ন করতে পারতেছি না। তারপরে দেখি, তারপরে এমসিকিউ আর নাই, শেষ আমাদের এমসিকিউ হচ্ছে এখানেই শেষ। আচ্ছা লাইভে হতেছে এমসিকিউ কি রাখবো? স্টুডেন্ট রেসপন্স করতেছে না ভাই। কমেন্ট সেকশনে হচ্ছে কারা সিকিউ ক্লাস করতে চাও একটু জানাও তো, একটু জানাও। এরকম হইলে এভাবে শুধু শুধু ক্লাস নেওয়ার কোনো মানে হয় না, বলো। একটু জানাও, একটু জানাও তো। এখন
ট্রাভেল কি হবে? শুধু ইয়ামিন হামিদ মানে ইকরা ইকরা বলতেছে যে আমি একজন আছে, আর কই বাকিরা কই সব? লাইভে আছে কতজন? 10 10। কমেন্ট মাত্র একজনের। নিজে করে শেষ করে দেওয়া আর কি পরে দেখে ইউটিউবে। ঠিক আছে, চলো শুরু করি। কি বলছে এখানে দেখো তো, প্রথম সৃজনশীল একটু পড়ি। জনাব আহমেদ সান ও মুন নামক দুটি প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে 10 লক্ষ টাকা করে বিনিয়োগ করেন। নগদ অর্থের প্রয়োজনে ঝুঁকি বিবেচনা করে তিনি একটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় করতে ইচ্ছুক, কিন্তু যুক্তিসঙ্গত মূল্যে তা বিক্রয় করতে পারছেন না। মুন লিমিটেডের শেয়ারের গড় আয় 10% এবং আদর্শ বিচ্যুতি 3.78%। অপরদিকে সান লিমিটেডের বিগত 5 বছরের আয় হার যথাক্রমে 12%, 15%, 10%, 7% ও 6%। ঠিক আছে, আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে? জনাব তাহমিদ কোন ঋণের ঝুঁকির সম্মুখীন হয়েছে? ঠিক আছে, ভালো কথা। ফন্ট কিছু খুব বেশি ছোট হয়ে গেছে এই কারণে। ঠিক আছে, এখন তো ঠিকঠাক করে কথা। ঠিক আছে, এখন ঠিক আছে, চলো শুরু করি। এখন কোন ঝুঁকির সম্মুখীন হয়েছে না, এই যে একটা প্রশ্ন আছে দেখো, ঝুঁকির সম্মুখীন হয়েছেন। ঠিক আছে, ঝুঁকির সম্মুখীন। এখন এই অধ্যায় শুরুতে আমি বলেছিলাম যে আমাদের কিছু ঝুঁকি আছে, তার হলো ঝুঁকি, আর্থিক ঝুঁকি, সুধারের ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি। আমরা ওই ঝুঁকির সংজ্ঞাগুলো খুব ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবো। এখানে কি বলছে দেখো, সান ও মুন নামক দুটি প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে 10 লক্ষ টাকা করে বিনিয়োগ করেন। নগদ অর্থের প্রয়োজনে ঝুঁকি বিবেচনা করে তিনি একটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় করতে ইচ্ছুক। ঠিক আছে, কিন্তু যুক্তিসঙ্গত মূল্যে তা বিক্রয় করতে পারছেন না। ভাইয়েরা, আমরা একটা ঝুঁকি পড়েছিলাম না সর্বশেষ এমসিকিউতে, তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি। ক্যামেরাটা বাঁকা প্লাস ঝাপসা হয়ে গেছে না? ক্যামেরা তো ঠিক আছে? ঠিক আছে, ঝাপসা এটা এসব করার নেই, সব তো ঠিকই করলাম। সব তো এখনো ঠিক আছে। আচ্ছা, মাঝে মধ্যে একটু হচ্ছে, সমস্যা নেই, এখন ঠিক আছে। ঠিক আছে, তো এখানে দেখো একটা শব্দ আছে না, একটা লাইনের নিচে আমি আন্ডারলাইন মার্ক দিয়ে আন্ডারলাইন করে রেখেছি যে নগদ অর্থের প্রয়োজন। নগদ অর্থের প্রয়োজন, ঠিক আছে, আমার কি প্রয়োজন? নগদ অর্থ। তো তারল্য অর্থ শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়েরা, নগদ কত দ্রুত আমি নগদায়ন করতে পারি, সম্পদটাকে নগদে রূপান্তর বা নগদটাকে সম্পদে রূপান্তর করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব? আমরা সবার ফার্স্টে লিখব জনাব তাহমিদ তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
জনাব তাহমিদ তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছে। শেষ। এটা হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত লিখব। শেষ। তারপর হচ্ছে একটু স্পেস ফাঁকা রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা একটা তারল্য ঝুঁকির সংজ্ঞা দেব। কি হচ্ছে বিনিয়োগকারীরা, সেটা লিখিয়ে দিই। বিনিয়োগকারীরা শেয়ার বন্ড ডিবেঞ্চারে বিনিয়োগকৃত অর্থ, বিনিয়োগকারীরা শেয়ার বন্ড ডিবেঞ্চারে বিনিয়োগকৃত অর্থ দ্রুত নগদায়ন করতে না পারার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে তারল্য ঝুঁকি বলে। ঠিক আছে। মুস্কান বরিশালের মেয়ে। হ্যালো, হাই, ওয়েলকাম টু দ্য ক্লাস। ঠিক আছে, এভাবে সংজ্ঞাটা লিখবা। তারপর হচ্ছে উদ্দীপক থেকে কিছু পার্ট নিবা। ভাইয়া কিছু পার্ট বলতে যাবে, স্বপ্ন উদ্দীপক নিয়ে নিও না, জাস্ট হচ্ছে এতটুকু পর্যন্ত নিবা। নেওয়ার পর তুমি তোমার মতো বিস্তারিত বর্ণনা করবে, ঠিক আছে। যতগুলো পার্ট আছে আমরা ঠিক গ এবং ঘ ঠিক এভাবে লিখবো। প্রথমে আগে হচ্ছে কোন ঝুঁকির সম্মুখীন হয়েছে, জ্ঞানমূলকের আনসার করবো। ভাইয়েরা প্লিজ তোমরা কেউ হচ্ছে এই কাজটা করো না, যে হইতেছে জনাব তাহমিদ কোন ঋণের ঝুঁকির সম্মুখীন হয়েছে, নিচে তা বর্ণনা করা হলো। উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। এটা হচ্ছে ভাইয়েরা 2024, এই 24 সালে আসা অন্ততপক্ষে এই ধরনের কথা মানায় না। খাতাতে প্লিজ প্লিজ হচ্ছে প্লিজ এই কাজগুলো করবা না। যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, নিচে বর্ণনা করা হলো, নিচে লেখা হলো, বা অনেক স্টুডেন্টরা আছে কি সরাসরি উদ্দীপকটা তুলে দাও, সরাসরি উদ্দীপকটা লিখে দাও। এই কাজটা কখনোই করা যাবে না, এই কাজটা প্লিজ তোমরা কখনোই করবা না, ঠিক আছে। তারপরে যাই দেখি কি বলছে। তারপরে উদ্দীপক সেম, সো কিউট লেখা। হ্যাঁ আই নো মাই লেখা ইজ সো কিউট, এটাতে আছে বলার কিছু নাই। কি বলছে জনাব তাহমিদ কোন প্রতিষ্ঠানে শেয়ার বিক্রি করতে চাচ্ছেন, যুক্তি দাও, ঠিক আছে। এখন আমরা কিভাবে করবো এটা। এবার এখানে হচ্ছে কি দেখো, এখানে আমাদের কি বলছে, একটা প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির হার দেওয়া আছে, ঠিক আছে। এখন আরেকটা প্রতিষ্ঠানের কি আয়ের হার দেওয়া আছে। তো যে প্রতিষ্ঠানের আয়ের হার দেওয়া, আমরা কি করব, ওই প্রতিষ্ঠানের আগে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তারপর হচ্ছে আমরা ঝাপসা আসতেছে, আচ্ছা ফোকাস নিতে পারতেছে না, আচ্ছা ঝাপসা লাগে কিছু বুঝতে দেখি না, একটু অপেক্ষা করো, একটু ফোকাস নিতে এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা আমার ফোন আসতেছে, হ্যাঁ ফোনে ফোন এবার আর সময় পায় না, ফোন এবার আর সময় পায় না। এখন ঠিক আছে।
চলো তাহলে হচ্ছে কি আমরা কি করব, আগে এই প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য আমাদেরকে একটা ঘর বা ছক আঁকতে হবে। বছর, ঠিক আছে, আয়, এই যে এখানে হচ্ছে কি বছর। আচ্ছা আমরা প্রথমে আগে ঘরটা করে নিই, ঠিক আছে, প্রথমটা সাজাই ফেলি। কি আসবে, কমায় নিতে হবে। বছর, আয়, স্যার আবার কি ডিসপ্লে গেছে কে রে? আমি কমেন্ট করলে ঝাপসা চলে যায়। আচ্ছা ঠিক আছে, এখানে কি হবে, আয় মাইনাস গড়, ঠিক আছে। এখানে আসবে আয় মাইনাস গড় তার স্কয়ার, এই ছকটার নাম হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা এখানে বছর কটা বলছে আমাদেরকে, 5 বছর, তাহলে আছে আমাদের এখানে কি 5টা ইয়ে করতে হবে। 1 এখন 1 2 3 4 5, ঠিক আছে। এখন নিচে হচ্ছে আমাদের 2টা ঘর একটু বড় করে নিতে হবে, ঠিক আছে, একটু বড় করে। আমরা কি লিখবো, 5 বছর যেহেতু আছে লিখবো বছর 1 2 3 4 5। এই ঘরটার নাম দেব যোগফল, এটার নাম দেব কি আমরা গড়, ঠিক আছে। আয় কত বলা আছে এখানে আমাদের 12 15 10 7 6 10 7 6, তাহলে যোগ করলে কত আসে, 12 আর 15 27, 27 10 37, 37 7 44, 44 আর 6 50, ঠিক আছে। যোগফল আসতেছে 50। গড় কি, গড় মানে হচ্ছে আমাদের, গড় মানে হচ্ছে কি আয়ের হার ভাগ বছর সংখ্যা, তাহলে 50 ভাগ 5, বছর সংখ্যা কত বলা আছে আমাদের এখানে 5 বছর, ঠিক আছে, 5 বছর বলা আছে। তো এখানে আমরা লিখবো কত, 5 রে 10 দ্বারা ভাগ, 5 দ্বারা 50কে 5 দ্বারা ভাগ করলে আসছে কত 10। এখানে এই ঘরটার নাম কি আয় মাইনাস গড় হার, ঠিক আছে। আয় কত বলা আছে এখানে 12 মাইনাস 15, আয় যা আছে তাই সেম, ওই ঘরটার জাস্ট কপি পেস্ট করবো আমরা এখানে, 7 মাইনাস 6 মাইনাস শেষ, ঠিক আছে। এই ঘরটার নামও কি ওটার মতো সেম, যোগফল, ওকে। এখন মাইনাস কি করব, এই যে আমাদের এখানে ঘরটার নাম দিয়েছি কি গড়, এই যে এখানে আমরা গড় পাইছিলাম না 10, এই যে এখানে গড় পাইছিলাম 10, ওইটাই এখানে রিপিট করব। 12 মাইনাস 10 সমান সমান 2, 15 মাইনাস 12 3, 10 মাইনাস 12 মাইনাস 2, 7 মাইনাস 12 মাইনাসের 5, 6 মাইনাস, কি করলাম এটা 10 হবে, সরি মাই মিস্টেক,
ঠিক আছে, কত হবে? কি হবে? 10। এখানে একটা চলে যাইতেছে। ঠিক আছে, চলো 15 থেকে 10 চলে গেলে হইতেছে 5, 10 থেকে 10 চলে গেলে কিছু থাকে না, 0, 7 থেকে 10 -3, 6 - 10 সমান কি? -4। ঠিক আছে, এখন ওই ঘরে আমরা কি লিখছি? আই বছর সংখ্যা 10, বছর সংখ্যা 10 না, বছর সংখ্যা 5, বছর সংখ্যা 5 কেন কি? এখানে 5 বছর বলছে। এই যে দেখো এখানে বলা আছে বিগত 5 বছরের আয়ের হার যথাক্রমে, এই যে এখানে একটা শব্দ আছে দেখো 5 বছর আয়ের হার, সরি ইকরা একটু দেখো, বছর সংখ্যা 10 হবে না, বছর সংখ্যা হবে 5। ঠিক আছে, 5 বছর কথা বলছি, কারণ আমরা ঘর করবো 7টা। ঠিক আছে, আমরা যত সংখ্যা বছর বলব তার জন্য হতেছে কি নিচের দিকে বছর সংখ্যার সাথে আরো 2টা ঘর আমরা অ্যাড করব। এখানে আই মাইনাস গড় হার তার স্কোয়ার বলে লেখা আছে, সমান কি 2 স্কোয়ার 2 দুগুণে 4, 5 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 5 5 25। 0 স্কোয়ার করলে কিছু থাকে না, 0। ঠিক আছে, -3 তার স্কোয়ার কত? 9, -4 তার স্কোয়ার সমান 16। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, অধিকাংশ শিক্ষার্থীরা এই যে এখানে একটা মাইনাসের মান আসতেছে না, এই যে এই ঘরটা, এই যে এই ঘরটা, কি করতেছিস? এই যে ঘরটা আছে, এই ঘরে যে একটা মান আছে মাইনাসের, ঠিক আছে, এখানে যে মাইনাসের ঘরটা আছে, এই ঘরে করো কি তোমরা এখানে মাইনাস চিহ্নটা দিতে ভুলে যাও। ঠিক আছে, বা হইতেছে এখানে কোনো কারণে মাইনাস দিছো বাট এখানে মাইনাস করো নাই, এই জিনিসগুলা ক্যালকুলেটরে একটু সতর্কতার সহিত তোমরা আনসার করবা, বা হচ্ছে যখন ক্যালকুলেশন করবা একটু সাবধানতার সহিত লিখবা। ঠিক আছে, 7 - 10 যা এতটুকুই শেষ। তোমরা এই যে ক্যালকুলেটর 7 মাইনাস চিহ্ন তারপর 10 দিবা, তাহলে হচ্ছে -3 আসতেছে। ঠিক আছে, এই জায়গাতে তোমরা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থীরা ভুল করো। তো এখানে যোগফল কত আসতেছে? 4 25 29, 29 এর 0 29 আর 15, কি হলো? 4 25 29, 29 29, 4 4 16, 29 আর 9 29 আর 9 38 আর 16, 38 আর 16, তাহলে কত হইতেছে? 54। যোগফল হইতেছে কত? 54। তো এখানে আমরা কি লিখবো? এখানে যে গড় লিখছিলাম ওইটাও লিখবো গড়, বাট গড়ের আগে একটা শব্দ লিখবো। কি লিখবো? ব্যবধানের বর্গের গড়। ব্যবধানের বর্গের গড়। এখন কিসের ব্যবধান? এই যে দেখো আমরা কি করতেছি, এখানে আই মাইনাস গড় তার কে একটা বিয়োগ করার পরে যে একটা পার্থক্য আসতেছে না, একটা ব্যবধান আসতেছে না, 2, এটা স্কোয়ার করতেছি, এটার বর্গের গড় আসতেছে কত? আসতেছে সমান 54 ইন্টু n-1 সমান কত? 54 5 - 1, 5 - 1। তাহলে এখানে কি লিখবো আমরা? একটু ছোট করে দিই পিপিটি। গড় সমান কি লিখবো? 54 ডিভাইডেড বাই n-1 সমান কত? 54 ডিভাইডেড বাই
n কত, n মানে হচ্ছে বছর সংখ্যা। বছর সংখ্যা এখানে কত দেওয়া আছে, এই যে এখানে দেখো বছর সংখ্যা হচ্ছে কত দেওয়া, 5 দেওয়া, ঠিক আছে। তাহলে এখানে লিখবো কত, 54 সমান সমান 5 মাইনাস 1 সমান সমান কত, 54 ভাগ 4, 13 দুগুণে 27, 27 দুগুণে 54, তাহলে কত হতেছে 13.5, ঠিক আছে। 13.5 এটা হচ্ছে কি ব্যবধানের বর্গের গড়। তাহলে আমরা এখানে কি করব, শেষ, আমাদের আদর্শ বিচ্যুতি হয়ে গেছে। সুতরাং আদর্শ বিচ্যুতি সমান সমান √13.5, এটা রুট করে দাও তাহলে হয়ে যাবে। √13.5 কত আসতেছে, 3.67%। ওকে, শেষ। এখন আমাকে কি বলছে, কোন কোম্পানির শেয়ার বিক্রি করতে চাচ্ছেন যুক্তি দাও, ঠিক আছে। আমার এখানে দেখো ওইটার হচ্ছে কি, ওইটার আদর্শ বিচ্যুতি কত, 3.78, এটার আদর্শ বিচ্যুতি কত বের হয়েছে আমাদের, 3.67, ঠিক আছে, 3.67। তাহলে আমরা সবাইকে জানি যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি যত বেশি সেই প্রকল্পের ঝুঁকি তত বেশি। তো আমরা হচ্ছে অধিক ঝুঁকি বহুল প্রকল্প বর্জন করব। তার মানে কি আমাদের হচ্ছে কি করব, আমরা প্রকল্প কি বিক্রি করা উচিত, কোন প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করা উচিত, উত্তর হবে কি আমাদের কোনটা হবে, এখানে মন লিমিটেড, মনের দেওয়া আছে, তার মানে কি মন লিমিটেডের। চলো একটু লিখে দিই, ঠিক আছে, চলো একটু লিখে দিই। উদ্দীপকে উল্লেখিত মন লিমিটেডের আদর্শ বিচ্যুতি কত, 3.78। অন্যদিকে সানলিমিটেডের আদর্শ বিচ্যুতি সানলিমিটেডের আদর্শ বিচ্যুতি 3.67%, ঠিক আছে। অনেকে যেগুলো ঠিক আছে জানি, বাট তারপর হচ্ছে তোমরা অধিকাংশ শিক্ষার্থীরা এই জায়গাতে ঝামেলা লাগাও আর কি। অর্থাৎ কি লিখবো আমরা, অর্থাৎ মন লিমিটেডের আদর্শ বিচ্যুতি তুলনামূলকভাবে বেশি, তাই না অর্থাৎ না লেখা, আমরা এটা এভাবে লিখি। চলো, যেহেতু মন লিমিটেডের আদর্শ বিচ্যুতি বেশি, তাই মন লিমিটেডের কি হচ্ছে কি, তাই মন লিমিটেডের ঝুঁকি বেশি। সুতরাং স্যার ক্লাসে তেমন কেউ নয়, আর অঙ্কটা না করে নেক্সট ক্লাসে দিয়ে দেন, ঠিক কি বলতেছে। তাই ঝুঁকি বিবেচনায়
সুতরাং ঝুঁকি বিবেচনায় আচ্ছা, লাইভ কি শুরু হয়েছে আবার? একটু দেখি তো গ্রুপের কি অবস্থা, আসছে কিনা। নেট প্রবলেম করতেছে কেন মুস্কান ভাই? এটা তো কি আমরা বলতে পারবো? এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, আইএসপি আছে, নেটওয়ার্ক রিলেটেড যারা আছে, ওই দায়িত্ব ওরা জানবে ভাই। এটা আমরা কিভাবে বলবো? ইকরা, লাইভ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। হ্যাঁ ভাই, লাইভ নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হইতেছিল, কিন্তু কিছু করার নাই। এটা হচ্ছে আমাদের হাতে নাই, বা এই দায়িত্ব আমাদেরও না। ঠিক আছে, চলো তারপরেটাতে যাই। ওকে 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 ঠিক আছে, চলো কি বলবো। জনাব আলী হোসেন নতুন প্রযুক্তি ব্যবহার করে তার মূলধন এক্স প্রকল্পে বিনিয়োগ করেছেন। গত 5 বছর অর্জিত মুনাফার হার ছিল যথাক্রমে 12%, 10%, 16%, 8%, 15%। তিনি লক্ষ্য করলেন বিগত 5 বছরে ওয়াই প্রকল্পের ব্যবধানের বর্গের যোগফল 860। ঠিক আছে, এখানে আমার কি বলছে? এক্স প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আগের মতো সেম, এখানে কোনো পার্থক্য নাই। এই অধ্যায়ের অঙ্কগুলো সব থেকে ইজি, জাস্ট আমাদের কিছু কিছু জায়গায় খেয়াল রাখতে হবে। কখন খেয়াল রাখতে হবে? যখন আমাদের এই যে দেখো -3 আমার আয়ের হার বলা আসছে, আর এখানে আসছে কি গড় আসছে আমার 7। সেই ক্ষেত্রে এই জায়গাতে আমরা খেয়াল রাখবো। আর একটা জায়গায় খেয়াল রাখবো হইতেছে 0 আসলে, যখন 0 - 7। ঠিক আছে, এখানে আনসার হবে কি? আনসার হবে মাইনাস, কি করতেছি আমি, 0 - 7 এর এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে আমাদের। 0 - 7 সমান -7। ঠিক আছে, এই জায়গাগুলোতে খেয়াল রাখতে হবে। এই জায়গাগুলোতে আমাদের এই অঙ্কগুলো ইজি, এই অধ্যায়টা ইজি। ফিনান্সের মধ্যে সব থেকে ইজিয়েস্ট চ্যাপ্টার আমার মতে এইটাই। ঠিক আছে, একদম ইজি, যে সূত্র একটাই, কিন্তু ঝামেলা হইতেছে এই জায়গাগুলোতে যখন গুলো আসে তখন হচ্ছে তোমরা গুলাই ফেলো, তোমাদের ঝামেলা হয়ে যাবে। যার কারণে হচ্ছে কি ইজি অঙ্কগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার সময় দেখা গেছে কি কাটা যায়। হচ্ছে এই জায়গাগুলোতে আমরা একটু সতর্কতামূলক অবস্থানে থাকবো। ঠিক আছে, এটা চলো খুব দ্রুত সারি শেষ করে ফেলি। এটা খন্নায় মাঝাতেছে নামিস না ভাই। ঠিক আছে, তারিখ, আয়। ঠিক আছে, কয় বছর বলছে? 5 বছর। 5 বছরে জন্য 5 বছরের জন্য আমরা কয়টা করবো ভাইয়া? নিচে 7টা হবে, কারণ কি বছর সংখ্যা থেকে আমাদের 2টা এক্সট্রা নেওয়া লাগবে। 2, 3, 4, 5। ঠিক আছে, 1, 2, 3, 4, 5। আর নিচের 2টা ঘর হবে কি আমাদের? একটা হবে যোগফল, আর একটা হচ্ছে আমাদের গড়। ঠিক আছে, আয়ের হার কত বলছে?
ঠিক আছে, হবে এটা, এটা হবে বছর আয় আয় মাইনাস গড় আয় মাইনাস গড় তার স্কোয়ার। ঠিক আছে, এখানে আয় কত পার্সেন্ট বলো আমার, কত 12, 12, 10, 16, 8, 15। ঠিক আছে, কত বলা আছে এখানে, তাহলে 12 আর 10 22, 22 আর 16 38, 38 আর 46 আর 15 61, 12 10 22, 22 আর 16 38 আর 46, 46 আর 15 61। ঠিক আছে, যোগফল আসতেছে আমার 61। কি একটা অবস্থা, কি আমার ক্লাস করতে চাইতেছে, এমন আমার ক্লাস করবে, হইতে পারে সে হয়তো আর ইজ্জত দিয়ে না। আরে ভাই তুই অফ যাস না, আর কত অনেক উঠবে। কি অবস্থা, চোর আসছে। আরে না ভাই, আমাদের ব্রাহ্মণবাড়িতে কোনো চোর নাই। আচ্ছা ও চিল্লাই, ওকে ওর ক্লাস করতে দাও। ঠিক আছে, তো আমরা হচ্ছে চলো শুরু করি। কি হয়েছে দেখি তো, শুধু শুধু। ঠিক আছে, ওকে ওর কাজ করতে দাও, আমরা আমার কাজে ফিরি। ঠিক আছে, 8% গুলো এখানে সরাসরি বসে ফেলবো। কত, 12, 10 মাইনাস 16 মাইনাস 8 মাইনাস, ঠিক আছে 15 মাইনাস, দেখছি। এখন গড়ের কত ঘরে কত বসবে, 12.2। একটু চান না, একটু বিদায় করে আসেন না। না আপনার শালা লাগে, আপনার সাথে সম্পর্ক আছে, এই কারণে আপনি আপনার বাসায় নিজে এসে ডাকতেছে। 15 মাইনাস 12.2। ঠিক আছে, কুকুর গুলো ক্লাস করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝেছ। ঠিক আছে, চলো 12 মাইনাস 12.2 সমান কত, মাইনাসের 0.2। 10 মাইনাস 2 সমান কত, মাইনাসের 2.2, 3.8। এখানে কত, 8 মাইনাস 12 মাইনাসের 4.2। এখানে কত, 15 না 12, 2.8। ঠিক আছে, এখানে কি করবো, এই দেখতে ভাই আইতেছে, যান আপনি। 2.2 স্কয়ার। ঠিক আছে, তো এখানে আবার কি 3.8 তার এই যে দেখছেন, আপনি এসে বলছেন পরে চলে যেতেছে, বুঝছো? আলী ভাই, আলী স্যার না
বুঝছো, এই যে দেখছো তোমরা আলী স্যার হইতেছে, আলী স্যার হইতেছে গেছে, এখন সবাই বিদায় হয়ে গেছে, বুঝছো। না বুঝছি, আচ্ছা বুঝলাম, সমস্যা নেই, বুঝছি আপনার সারা লাগে, আপনার ডাক্তার ছিল, হ্যাঁ বোন ডাকতেছে, ওই যে গভীর প্রেম, হ্যাঁ তোমার কইছে, হ্যাঁ আমার ক্লাস করতে আইছে না, আলী স্যারে ডাকতেছে রাত 10টা বাজে, ওর বোন বাসায় একা বসে ওঠে না, কাঁদতেছে, এই কারণে আলী স্যারে ডাকতে আসছিল। আলী স্যার বলছে যাও একটু পরে আসতেছি, ওই চলে গেছে, শেষ, সব দোষ তোমাদের আলী স্যারের, এতক্ষণ হইতেছে বাসার বাইরে কি কেউ থাকে। 2.8 এগুলো স্কোয়ার করতে হবে, ঠিক আছে। শূন্য দশমিক 0.4 2.2 তার স্কোয়ার 4.84 3.8 তার স্কোয়ার 14.44, ঠিক আছে। 4.2 তার স্কোয়ার কত 2.8 তার স্কোয়ার 7.8 7.84, ঠিক আছে। এখন এই সবগুলো আমাদের যোগ করতে হবে। 8 প্লাস কত 17.6 যোগ 14.44 যোগ 4.84 যোগ 0.04 কত আসতেছে 44.8। এখানে আমরা লিখে রাখবো যোগফল, সেম ভাবে যোগ ফল কত লিখবো 44.8। আমরা কি লিখবো ব্যবধানের বর্গের গড়, -40.8 -1 সমান সমান কত 40.8 ডিভাইডেড বাই 4 সমান সমান 11.2, ঠিক আছে। এখন আমরা কি করতে দেব, সুতরাং আদর্শ বিচ্যুতি সমান সমান √11.2 কত √11.2 3.34 3.34%, ঠিক আছে। স্যার আপনিও তো জানালার কাছে গেছিলেন, সবগুলো তো পয়েন্টই চলে গেছে। হ্যাঁ সবগুলো তো পয়েন্টে চলে গেছে, সমস্যা কি, আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই। অঙ্কের ক্ষেত্রে পয়েন্টে যাক যেটাই যাক, তুমি তোমার জায়গা অনুযায়ী, তুমি তোমার সূত্র, তুমি তোমার ফর্মুলা, তুমি তোমার ফরম্যাট সবসময় একই জায়গায় একইভাবে ঠিক রাখবা, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করতে গেলে পয়েন্টে আসুক, দশক ভগ্নাংশে আসুক, যেটাতে আসুক, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার মান দিচ্ছে, আমি মান অনুযায়ী অঙ্ক করছি, ঠিক আছে। তো যা আসবার তাই আসছে। হ্যাঁ এখন আর কাছে আলী ভাই কথা বলছে, তো এখন দেখবো তোমাদের আলী স্যার কথা বলছে, সব শেষ। তো ওইটার প্রকল্পের আদর্শ বিচ্যুতি ছিল কত 3.34। এখানে কি বলছে দেখো, ঘতে জনাব আলী হোসেনের কোন প্রকল্পে বিনিয়োগ লাভজনক বলে তুমি মনে করো, ঠিক আছে। কোন প্রকল্পে
বিনিয়োগ লাভজনক বলে তুমি মনে করো। তার মানে কি এখন আমাদের একটা প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করছি, আর একটা প্রকল্পের কি বলছে এই যে দেখো এখানে বর্গের যোগফল দেওয়া আছে, মানে বর্গের যোগফল বলতে কতটুক, এই যে এইখানে এতটুক পর্যন্ত কাজ ওনারা আমাদেরকে করে দিছে, ঠিক আছে। এই যে এখানে যে যোগফল আছে, ঠিক আছে, এই যোগফল পর্যন্ত কাজ ওনারা করে দিছে, এই যোগফল পর্যন্ত কাজটা ওনারা আমাদেরকে করে দিছে। এখন আর আমাদের কিছু করতে হবে না, এখন জাস্ট আমরা কি লিখবো, আদর্শ বিচ্যুতি সমান সমান, ঠিক আছে, ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি সমান সমান ওয়াই প্রকল্পের আদর্শ বিচ্যুতি কি সমান সমান, এখন আদর্শ বিচ্যুতির সূত্রটা আমরা লিখব, রুট ওভার সামেশন অফ আই হার মাইনাস গড় হার তার স্কয়ার ডিভাইডেড বাই n-1, ঠিক আছে। তো রুট ওভার কত, এখানে দেখি স্কয়ার আমার কি বলেই দিয়েছে 860, ঠিক আছে। কত, ব্যবধানের বর্গের যোগফল কত হচ্ছে 860, n মানে কি বছর সংখ্যা কত 5, বছর সংখ্যা আমার এখানে 5 দেওয়া, ঠিক আছে। 5 মাইনাস 1 সমান কত 4, 860 ডিভাইডেড বাই 4 সমান কত রুট ওভার 215 রুট করলে কত আসছে দেখো তো একটু, রুট ওভার 215 কত আসতেছে 14.66, কত আসতেছে সমান 14.66। তো আমরা সবাই কি জানি, যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি যত বেশি সেই প্রকল্পের ঝুঁকির পরিমাণ তত বেশি, আর হচ্ছে কি যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম সেই প্রকল্পের ঝুঁকি ঠিক তত কম। তো আমরা কি করব, কোন প্রকল্প গ্রহণযোগ্য ভাইরা একটু কমেন্ট সেকশনে জানাও তো, খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও কোন প্রকল্প আমাদের গ্রহণযোগ্য। একটু জানাও। একটু জানাও তো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা সবাই কি জানি, যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি যত কম সেই প্রকল্পের ঝুঁকির পরিমাণ তত কম, এবং যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি যত বেশি সেই প্রকল্পের ঝুঁকির পরিমাণ তত বেশি। সুতরাং আমাদের এক্স প্রকল্প গ্রহণযোগ্য, ঠিক আছে, এক্স প্রকল্প গ্রহণযোগ্য। উপরে ব্যাখ্যা আগের সৃজনশীলে দিয়ে আসছি, সেম প্রসেস, এক্স প্রকল্প গ্রহণযোগ্য, ঠিক আছে। তো আজকে এতটুকু পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই হচ্ছে পড়াশোনার প্রতি মনোযোগ দাও। আল্লাহ হাফেজ।